আজকে আমাদের হচ্ছে আমরা যে পার্টিকেল যেগুলো দেখলাম পার্টিকেলের সাথে ডিসলোকেশনের ইন্টারাকশন, আজকে হচ্ছে সেটা আমরা সামারিটা আমরা করবো। সেটা সামারিটা যদি আমরা দেখি, যে আমরা জানি কি একটা বেশ কয়েকটা নন ফেরাস অ্যালয়, নন ফেরাস অ্যালয়কে আমরা যদি বলি, এখানে দেখি নন ফেরাস অ্যালয়কে আমরা মনে করো এজিং করলাম। এজিং করলে আমাদের কি হবে, এজিং করা মানে কি, প্রথমে আমি তাকে সলিউশন ট্রিটমেন্ট করব। কেউ বলবো প্রথমে কি করব, আমাদের যে প্রেসিপিটেশন হার্ডেনিং প্রসেসটা আমাদের টোটালটা কিভাবে করি আমরা, 3টে স্টেপে আমরা করি, তাই না? মনে আছে কারো? হ্যাঁ বলো কৌশিক। ফার্স্টে স্যার ওই সলিউশন ট্রিটমেন্ট করে মানে দ্রবীভূত করে ফেলাই, মানে সলিউশনে নিয়ে যাই। তারপরে স্যার হলো টেম্পারেচারটা রুম টেম্পারেচার দিকে নেই। তারপর হলো স্যার একটা নির্দিষ্ট টেম্পারেচার নিয়ে আমাদের নিজের মতো এজিং করি আর কি। আচ্ছা হ্যাঁ, সেটা প্রথম হচ্ছে আমরা একটা সলিউশন, প্রথম হচ্ছে সলিউশন ট্রিটমেন্ট। সলিউশন ট্রিটমেন্টে আমরা কি করব, তাকে আমরা সিঙ্গেল ফেজ রিজিয়নে নিয়ে যাবো। ধরে নিলাম আলফাটা যদি আমাদের ম্যাট্রিক্স হয় যে সলিড সলিউশন, তো আমাদের এই আলফা সলিড সলিউশনে আমরা তাকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে তাকে কি করব আমরা, মানে যেন আমাদের ম্যাক্সিমাম পরিমাণ সলিউট যেন আমার সলিউশনের মধ্যে চলে যায়, মানে আমাদের যে ম্যাট্রিক্স যেটা ছিল ম্যাট্রিক্সের মধ্যে যেন আমাদের সলিড গুলো চলে যায়। মানে আগে তারা কি করেছিল, প্রেসিপিটেট হয়ে যাওয়া মানে কি, আমাদের এরকম করে 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 যদি আমাদের থাকে, মনে করো আমাদের ম্যাট্রিক্স ছিল এরকম, সেই ম্যাট্রিক্সের ভিতরে আমাদের দেখা গেল যে ওই ম্যাট্রিক্সের ভিতরে খানিকটা অংশ এরকম একটা অংশ আমাদেরকে একটা আলাদা ডিস্টিংগুইশ একটা পার্ট হিসেবে রয়ে গেছে, অথবা সেকেন্ড ফেজ অথবা প্রেসিপিটেট অথবা পার্টিকেল পার্টিকেল হিসেবে সে থেকে গেল। এরকম যখন ঘটতেছে, তো সেখানে হচ্ছে যে আমরা কি পাচ্ছি, আমরা সলিড গুলো আলাদা করে ম্যাট্রিক্স ভিতর থেকে তারা বের হয়ে তারা এরকম করে আলাদা করে থেকে গেল। এখন যদি আস্তে আস্তে আমি তাকে হিট আপ করতে থাকি, যদি যখন সে সলভাস লাইনটাকে পাস করে যাবে, তখন কি হবে, তখন অ্যাগ্লোমারেট হয়ে নতুন করে প্রেসিপিটেট না করে তারা তাদের মতো করে রিল্যাক্সড হয়ে তারা সুন্দর করে তারা বসে যেতে থাকবে, তারা তারা তাদের মতো করে বসে যাবে। ওই যে আলাদা যে ফেজ যেটা তৈরি ছিল সেটা আর থাকবে না। তখন এভাবে করে যখন হলো, সেটা আমরা তাকে সলিউশন ট্রিটমেন্ট, তাকে আমরা একটা সিঙ্গেল একটা হাই টেম্পারেচারে তাকে নিয়ে আসলাম, হচ্ছে সিঙ্গেল একটা ফেস ফিল রিজিয়নে আমরা হিট আপ করে আমি যতটুকু পারা যায় সলিউট আমি নিয়ে আসলাম, সলিউশনে নিয়ে আসলাম। আনার পরে তারপর তাকে কোয়েঞ্চ করব। কোয়েঞ্চ করলে কি হবে, রোল 39 মাহবুব চৌধুরী, যদি আমরা তাকে র্যাপিড কুলিং করি, এখন সলিউশন ট্রিটমেন্ট করার পরে র্যাপিড কুলিং করি, তাহলে কি হবে মাহবুব চৌধুরী 39? জি স্যার, মনে নেই স্যার। মনে নাই কেন, মনে করার চেষ্টা করো। র্যাপিড কুলিং করলাম, তাহলে কি হতে পারে, ফর্ম পড়বে? না করবে না। সৌরভ দেবনাথ 35, স্যার ইয়েস স্যার। বলো স্যার। হ্যাঁ ইয়া পড়বে না, প্রেসিপিটেট পড়বে না কি করবে স্যার, ইয়া মানে ওই গ্রিন ওই গ্রেনের মধ্যে ইয়া হয়ে যাবে, সম্পূর্ণ ইয়া হয়েছে, ওই প্রেসিপিটেট গুলা সলিউশনে ইয়ে যাবে, চলে যাবে। ওটা তো সলিউশন ট্রিটমেন্টে চলে গেল, তারপরে র্যাপিড কুলিং করলাম, তখন কি হবে স্যার র্যাপিড কুলিং করলেও তো স্যার ইয়া হওয়ার কথা না, প্রেসিপিটেট পড়ার কথা না, কারণ মানে আমাদের তো আমরা ইয়ে করবো না, মানে হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু কি ঘটবে। আচ্ছা মুনতাকা জাহিন রোল 29, মান্তাকা, আচ্ছা মুনতাকা জাহিন, হ্যাঁ 29,
29, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে 24 নাজমুল হাসান, জি স্যার। বলো। আমি যখন র্যাপিড কুলিং করব তখন কি ঘটবে? স্যার সুপার স্যাচুরেশন হবে। হ্যাঁ, এটা কি আমরা ভুলে গেছি? আমরা কি হয় অতিপৃক্ত দ্রবণ বলে না বাংলায়? জি স্যার। এই জিনিসটা আমরা কেন ভুলে যাই? সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন তৈরি হবে। থ্যাংক ইউ। সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন হবে। তো এই সুপার স্যাচুরেটেড সলিড সলিউশনটাকে এখন ত্রয়ী সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন থেকে প্রেসিপিটেট কিভাবে পাবো? আচ্ছা সীমান্ত, সীমান্ত বলো। স্যার হ্যাঁ, সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন থেকে কিভাবে আমরা এখন প্রেসিপিটেট গুলো পাবো? এটাকে যদি আবার হিট করা হয়, হ্যাঁ, মানে এজিং এর মাধ্যমে, হিটিং হলে তখন আমরা দেখা গেলো যে ওই যে সুপার স্যাচুরেটেড যে পার্টিকেল গুলো ছিল তারা আস্তে 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 সলিড যেগুলো ছিল সুপার স্যাচুরেটেড অবস্থায় তারা ছোট 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 তারা কতগুলো জোন তৈরি করবে। সেই জোনের নাম কি ছিল? স্যার জিপি জোন। হ্যাঁ, প্রথমে তারা জিপি জোন তৈরি করলো। জিপি জোন প্রথম হচ্ছে ক্লাস্টার অফ অ্যাটমস গুলো যখন একসাথে আসবে, এসে তারা ছোট ছোট ক্লাস্টার তৈরি করবে, হয়তো 50টা বা 100টা ক্লাস্টার তৈরি হলো। সেই ক্লাস্টার গুলো থেকে আমরা জিপি জোন পাবো। জিপি জোন থেকে আমরা কি পাবো? আরিফুল ইসলাম, রোল 38। স্যার জিপি জোন থেকে স্যার মানে জোন গুলো স্যার আরেকটু বড় হবে। হ্যাঁ, বড় হলো, হয়ে কি হবে? স্যার প্রেসিপিটেট। মানে আমাদের হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমাদের মেটা স্টেবল প্রেসিপিটেট আমরা পাবো। আমরা মেটা স্টেবল প্রেসিপিটেট পাবো। হ্যাঁ, প্রেসিপিটেট পেলাম। তারপর আস্তে আস্তে আরো হিট করলে প্রেসিপিটেটটা আমাদের কি হবে? ইকুইলিব্রিয়াম প্রেসিপিটেট আমরা পাবো। ঠিক আছে, আমরা পেলাম। এখন আমাকে মীর রাফসান, রোল 13, বলতো এই যে এখানে যে তিনটা আঁকলাম, তিন টাইপের এখানে প্রেসিপিটেট দেখানো হলো, এই প্রেসিপিটেট গুলোর মধ্যে কোনটার কোহেরেন্সি বেশি আর কোনটা সবচেয়ে কম? হ্যালো। হ্যাঁ শুনতেছি, বলো। জি স্যার। কোহেরেন্সি কার সবচেয়ে বেশি কার সবচেয়ে কম? স্যার ইকুইলিব্রিয়ামে স্যার। কি ইকুইলিব্রিয়ামে কি? স্যার ওই যে লাস্ট যে জোনটা তৈরি হবে, লাস্ট জোনটা স্যার আর কি, জিপি জোন মেটা হ্যাঁ, সেখানে লাস্ট। কোহেরেন্সি বেশি না কম? স্যার জিপি তো কম মনে হচ্ছে স্যার, জিপিতে। জিপিতে কোহেরেন্সি কম আর পিপিটিতে সবচেয়ে বেশি। ইয়েস অর নো বলো। সেটাই তো স্যার মনে হচ্ছে স্যার এখন। আচ্ছা ঠিক আছে, অশেষ ঘোষ কিছু বলবা? আমার মনে হচ্ছে ঠিক আছে, আমার তো খেয়াল নাই। কেন খেয়াল নাই? তোমাদের কিন্তু আমি বলছি পড়তে, আমি কিন্তু ধাম করে পরীক্ষা নেবো। এটা এই পরীক্ষা নিয়ে ডেট নিয়ে কোনো কিন্তু আমি কোনো করবো না। পরীক্ষা দিলে দেবো, না দিলে না দেবা। আমি কিন্তু পরীক্ষা বলেছি যে 3 দিনের মধ্যে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে পরীক্ষা নেবো, আমি কিন্তু নিয়ে নেবো। হ্যাঁ কৌশিক বলো।
না, কৌশিকের কথা বলার দরকার নেই, কৌশিক অনেক কথা বলছে অলরেডি। হ্যাঁ, আসিফুর রহমান বলো। স্যার প্রথমে যেটা তৈরি হবে জিপি জোন, ওইখানে স্যার কোহেরেন্সি থাকবে। দেন মেটাস্টেবল জোনটা হবে সেমি কোহেরেন্ট, আর ফাইনালি যে ইকুইলিব্রিয়াম স্ট্রাকচার ওটা হবে ইনকোহেরেন্ট। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। হ্যাঁ, আমি চাইছিলাম যে রোববারের মধ্যে শেষ করে দিতে তোমাদের এটাকে, কিন্তু হঠাৎ কেন যেন সন্দেহ হলো, সেজন্য আজকে একটু আসতে যাচ্ছি। এই যে এইখানে আমরা দেখতেছি এইটা কি কোহেরেন্ট না? জি কোহেরেন্ট। স্যার কোহেন। এটা ক্লাস্টার অফ অ্যাটমস, এখানে তারা একটা কোহেরেন্ট একটা সেকেন্ড একটা ফেজ তারা তৈরি করেছে, কিন্তু তারা কমপ্লিট কোহেরেন্সি মেইনটেইন করছে। কোহেরেন্সি মেইনটেইন করছে মানে ল্যাটিসের ম্যাট্রিক্সের ল্যাটিস পয়েন্ট আর প্রেসিপিটেটের ল্যাটিস পয়েন্ট সব এক জায়গাতে আছে। কোনো ধরনের তারা ডিস্টারবেন্স এখানে করছে না। কিছুটা স্ট্রেইন হবে, কিন্তু এছাড়া তাদের মাঝে আর কোনো ডিস্টারবেন্স নাই। তাদের কেমিক্যাল ফর্মুলা আলাদা করে ওইভাবে কিছু নাই, তারা ওই ম্যাট্রিক্সের সাথেই মিলেমিশে আছে। ঠিক আছে, এটাকে এটাকে হচ্ছে স্ট্রেন অবস্থাতে এরকম থাকছে, কিন্তু এখানে কোনো ধরনের অন্য কোনো ধরনের সমস্যা হচ্ছে না, কোনো ধরনের বিচ্যুতি ঘটছে না। কিন্তু এইখানে কি হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছি যে ল্যাটিস পয়েন্ট এই যে যেরকম এইটা, এখানে এইটা ভিতরে আবার নাই, এখানে ডিসকন্টিনিউ করেছে, এখানে এখানে কোনো অ্যাটম নাই, বাইরে আবার আছে। এইভাবে করে থাকার কারণে এখানে এইটা ছিল কোহেরেন্ট, এইটা হচ্ছে সেমি কোহেরেন্ট। কারণ কি, এখানে এখানে এরকম কিছু কোহেরেন্সি সে লুজ করেছে, ম্যাট্রিক্স সব জায়গাতে সে নাই, অ্যাটমস না থাকাতে কি হয়েছে, এইখানে একটা আমাদের এজ ডিসলোকেশন তৈরি হচ্ছে, এজ ডিসলোকেশন, এখানে আমাদের এজ ডিসলোকেশন আমরা কিছু পাচ্ছি। তার মানে ইন্টারফেস গুলোতে আমাদের একটা ডিফারেন্ট এনার্জি স্টেট আমাদের তৈরি হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের পুরোপুরি ইনকোহেরেন্ট, এখানে ইনকোহেরেন্ট, এখানে আমাদের কোনো ধরনের কোহেরেন্সি, এখানে কোনো ধরনের আমাদেরকে একটা পার্টিকুলার একটা ক্রিস্টাল স্ট্রাকচার তার আছে, একটা পার্টিকুলার কম্পোজিশন তার আছে, স্টয়কিওমেট্রিক কেমিস্ট্রি মেনটেন করে সে তৈরি করছে। এবং এখানে দেখো এই যে এখানে ল্যাটিস পয়েন্ট গুলোর সাথে বাইরের সাথে কোনো মিল নাই, সম্পূর্ণ সে আলাদা, সে তার মতো করে নিজস্ব স্বাধীনতা ঘোষণা করেছে। সে এখানে আমাদের তারপরে কি হচ্ছে, এই জায়গাগুলোতে আমাদের প্রচুর পরিমাণে ডিসলোকেশন থাকবে, সে সম্পূর্ণ একটা ডিফারেন্ট কনফিগারেশন নিয়ে সে আছে, সে হচ্ছে ইনকোহেরেন্ট। এই ঘটনাটা ঘটবে যখন আমি বেশি সময় ধরে তাকে এজিং করব। এজিং এর টাইম যত বাড়াতে থাকবো, অথবা এজিং এর টেম্পারেচার যত বাড়াতে থাকবো, এজিং এর টেম্পারেচার কত হতে পারে, আমরা যদি দেখা গেলো যে 450 যে সিঙ্গেল সলিড সলিউশন করছি, এখানে এজিং হয়তো 110 ডিগ্রিতে করছি, 120 ডিগ্রিতে করছি। ওই টু ফেজ রিজিয়ন যে জায়গায় আছে, টু ফেজ রিজিয়নই আমরা তাকে প্রেসিপিটেশন হার্ডেনিং করছি। এজিং টাইমটা বাড়ালে কি হবে, দেখো আস্তে আস্তে এই যে গোলগুলো বড় হচ্ছে না, মানে প্রেসিপিটেট গুলো আস্তে আস্তে বড় হচ্ছে। প্রেসিপিটেট যত বড় হবে তত হচ্ছে সে তার কোহেরেন্সি কি করতে থাকবে, লুজ করতে থাকবে, তাই না? কোহেরেন্সি তত লুজ করতে থাকবে, সেটা ডেফিনেটলি তার স্ট্রাকচার তৈরি হবে, সে কোহেরেন্সি লুজ করতে থাকবে। তাহলে প্রেসিপিটেশন কাটিং যেটা ছিল, মানে হচ্ছে শিয়ার করে যাওয়া, সেটা প্রথমে তার স্ট্রেস কম লাগে, আস্তে আস্তে প্রেসিপিটেটের সাইজ যত বড় হচ্ছে তত তাকে বেশি স্ট্রেস লাগবে। কারণ এই পরিমাণ সাইজের একটা প্রেসিপিটেটকে ডিসলোকেশন কাট করে এটাকে একটা বেস সাইজ বানাতে, মনে করো এই সাইজটাকে এরকম একটা স্টেপ তৈরি করতে কেটে দিয়ে, সে যে পরিমাণ তার এনার্জি লাগবে, প্রেসিপিটেটের সাইজ যত বড় হয় সে আরো বেশি সময় ধরে ট্রাভেল করবে না। তাহলে বেশি সময় ধরে ট্রাভেল করা মানে কি, তাকে বেশি পরিমাণ অ্যাটমকে কন্টিনিউয়াসলি ডিসপ্লেসমেন্ট করে তাকে যেতে হবে প্রেসিপিটেট থেকে বের হওয়ার জন্য। মানে ম্যাট্রিক্সের ভিতরে সে মনে করো যখন ট্রাভেল করতো, সে হয়তো 20 জুল নিয়ে ট্রাভেল করতো, তার 20 জুল পরিমাণ এনার্জি তাকে লাগতো। কিন্তু প্রেসিপিটেটটা যেহেতু সম্পূর্ণ ডিফারেন্ট একটা ইনকোহেরেন্ট যদি একটা প্রেসিপিটেট হয়, তখন তার ভিতর দিয়ে ট্রাভেল করতে গেলে সে ওইটার মেকানিজম বুঝে যখন সে ওইটার ভিতর দিয়ে ট্রাভেল করবে, সে হয়তো তার ফেজেরও হয়তো একটু চেঞ্জ করতে, স্লিপ প্লেন যেটা প্রাইমারি স্লিপ প্লেনও হয়তো তাকে চেঞ্জ করতে হতে পারে। সে হয়তো এখন তাকে 28 জুল দিয়ে ট্রাভেল করতে হবে, করার পরে সে বের হলে আবার সে 20 জুলে ট্রাভেল করতে পারবে। তাহলে এইখানে যে পরিমাণ লাগলো
সেই পরিমাণ জন্য যখন তো কি হবে, কাটিং এর আমাদের কন্টিনিউয়াস শিয়ার স্ট্রেস আমাদের বাড়তে থাকবে, সেজন্য এটা আমাদের কন্টিনিউয়াসলি বাড়ছে। আবার যদি আমাদের আরেকটা মেকানিজম আমরা পড়েছিলাম না, ওই মেকানিজমটার নাম কি ছিল? যাকে জিজ্ঞাসা করবো সে বলবা। কাকে জিজ্ঞাসা করব? তুহিন ইসলাম। তুহিন ইসলাম, আচ্ছা সে শুনতে পাচ্ছে না। সাফায়াতুল ইসলাম। স্যার বোয়িং অথবা লুপিং স্যার। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে যাকে বলা হচ্ছে যে বাউ আউট করবে, মানে ওই যে কুর্নিশ করবে, করে আমাদের ধনুকের মতো বাঁকা হতে থাকবে। বাঁকা হয়ে কি হবে, আমাদেরকে এই যে আমরা যে পড়েছিলাম এই ডিসলোকেশনটা স্ট্রেট একটা লাইন ছিল, স্ট্রেট লাইনটা যখন এখানে আসলো, এসে যখন আমি তাকে চাপ দেওয়া তো কমাইলাম না, সেই জায়গায় মাঝখানে ফাঁকা আছে, সেই জায়গায় ম্যাট্রিক্স এর মধ্যে দিয়ে ট্রাভেল করে যেতে পারলো। আবার যে জায়গায় প্রেসিপিটেট আছে সে সেই জায়গায় ট্রাভেল করতে পারছে না, ম্যাট্রিক্সের ভিতর দিয়ে কিন্তু সে ওই 20 জুলি ধরো ট্রাভেল করছে, এখানে এসে সে কি করলো, সে আর ওইটাতে পারছে না। সে তখন কি করবে, আস্তে 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 ভাবে করে বাঁকা হয়ে থাকবে, ধনুকের মতো বাঁকা হয়ে হয়ে বাউ আউট করে একটা লুপ তৈরি করে সেই ডিসলোকেশনটা আবার চলে যেতে থাকবে। এই ঘটনা যখন ঘটবে, তখন আমাদের কি হচ্ছে, আমাদের প্রথম দিকে যখন আমাদের ছোট ছোট পার্টিকেল থাকবে, অনেকগুলো বেশি থাকবে, মনে করো ম্যাট্রিক্সের ভিতরে আমাদের এখানে একটা এরকম পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, সে বারবার যখন ছোট পার্টিকেল থাকা মানে কি, সংখ্যায় বেশি থাকা, তাই না, ফ্রিকোয়েন্সি বেশি থাকা, পার্টিকেলের নাম্বার ডেনসিটি বেশি, এটাকে আমরা নাম্বার ডেনসিটি অনেক সময় বলি। পার্টিকেল ছোট থাকা মানে কি না, তার নাম্বার ডেনসিটি বেশি না, বেশি নাম্বার অফ পার্টিকেলস আছে না, ঠিক না? এটুকু তো আমরা একমত, তাই না সাদিকা? জি স্যার। তাহলে তাকে কি করতে হবে, বাও করতে হলে বারবার তাকে এরকম করে বাঁকা হতে হবে, বারবার হতে হবে। সে বারবার এরকম যখন বাধাগ্রস্ত হবে, সেটার জন্য এই বাও আউট করতে দেখা গেলো যে তার বেশি পরিমাণে এনার্জি খরচ হবে কম্পেয়ার টু কাটিং। সে দেখা গেলো যে 2-3টা অ্যাটমিক একটা জোন আছে, সে ধাম করে কেটে চলে যেতে পারবে, শেয়ার করে চলে যেতে পারবে, কিন্তু এটাকে বাও আউট করতে দেখা গেলো যে তাকে বেশি পরিমাণ লাগছে। সেজন্য প্রথম দিকে লুপিং তৈরি করতে আমার স্ট্রেস বেশি লাগছে, যত আস্তে আস্তে পার্টিকুলার সাইজ বড় হচ্ছে, লুপিং তৈরি করতে আমাদের ঝামেলা কম হচ্ছে, আমাদের কম পরিমাণ স্ট্রেস লাগছে। তাহলে কি এই পয়েন্টটাকে আমি বলতে পারি ক্রিটিক্যাল একটা ডায়ামিটার। যে ডায়ামিটার, সরি আমরা স্ট্রেট লাইন করতে পারিনি, যে ডায়ামিটারের কম যদি পার্টিকেল সাইজ হয়, পার্টিকেলকে কাটিং করতে স্ট্রেস কম লাগবে, সেইটার থেকে যদি বেশি হয় পার্টিকেলকে লুপিং করতে স্ট্রেস বেশি লাগবে। যদি ওই থেকে পার্টিকেল সাইজ কম হয়, কাটিং করতে বা শেয়ার করতে আমার কম স্ট্রেস লাগবে, বেশি হলে আমার উল্টোটা ঘটবে, লুপিং করতে কম লাগবে। তার মানে কি অপোজিটটা ঘটবেই না, একেবারে ঘটবে কিন্তু কম পরিমাণে ঘটবে। মনে করো যখন কাটিং হচ্ছে তখন কি লুপিং একেবারেই হবে না, হবে, কিন্তু যদি 95% কাটিং হয়, 5% হয়তো লুপিং হচ্ছে। এখানে যদি মনে করো 93% লুপিং হয়, 7% কাটিং হচ্ছে। তার মানে হচ্ছে মেজর রোল প্লে করবে হচ্ছে যেটা বেশি আছে সেটা। যদি সেটাই হয় তাহলে এভাবে করে আমরা পেয়ে গেলাম যে পার্টিকুলার সাথে আমাদের ডিসলোকেশন ইন্টারাকশনে আসলে কিভাবে আমরা এখান থেকে স্ট্রেনথেনিং কন্ট্রিবিউশন পাচ্ছি। স্ট্রেনথেনিং তো আমরা পাচ্ছি, কিন্তু কে কোন মেকানিজমে কন্ট্রিবিউশনটা বেশি পাচ্ছি সেটা আমাদের জানা জরুরি। কেন জরুরি সেটা বলতেছি পরে, তার আগে আবার এটা জিজ্ঞাসা করি। এক মিনিট আমি একটা কথা শেষ করিনি। এই যে এইখানে দেখতেছি এটা হচ্ছে আমাদের সলিড সলিউশনের কন্ট্রিবিউশন। এজিং যত করবো সলিড সলিউশনের কন্ট্রিবিউশন তত কমে যাবে। কেন কমে যাবে সাফায়াতুল ইসলাম বলো তো? স্যার সলিউশন থেকে পার্টিকেল বের হয়ে সলিডটা বের হয়ে যাবে, বের হয়ে স্যার প্রেসিপিটেট হয়ে যাবে, সো অ্যামাউন্ট কমে যাবে। হ্যাঁ, তাই ম্যাট্রিক্সের সলিডের সংখ্যা কমে গেলে তাই সলিড সলিউশন স্ট্রেনথেনিং এ যত আমরা এজিং করবো তত কমে যাবে। হ্যাঁ বলো, এখন তোমার কোশ্চেনটা বলো। স্যার এখানে তাহলে স্যার এই টপ পিকটা স্যার স্ট্রেনথের, এটা কি স্যার আমরা তাহলে কি সেমি কোহেরেন্টের জন্য পাবো না স্যার? কারণ এখানে তো তখন স্যার ডিসলোকেশনও থাকবে প্লাস কোহেরেন্সিও কিছুটা বজায় থাকবে। কোহেরেন্সি থাকা তো আমার জন্য ভালো কিছু না। আমি তো হচ্ছে যে আচ্ছা আসতেছি আমি পরে গ্রাফিক্যালি এগুলো হবে। আমাদের কোহেরেন্টের জন্য আমরা সেমি কোহেরেন্ট না, কোহেরেন্টের জন্য আমরা বেশি পাবো।
ঠিক আছে, কোহেরেন্টের জন্য আমরা বেশি পাবো। আসতেছি আমরা, কোহেরেন্ট মানে কি? কোহেরেন্টে আমরা এটাকে কি পড়েছি, যদি আমরা কোহেরেন্ট হয়, এখানে আমি একটু লিখি, কোহেরেন্ট হলে স্ট্রেন হার্ডেনিং বেশি হবে না কম হবে? স্ট্রেন কম হবে হার্ডেনিং স্যার, কম হবে। কেন কম হবে? ডিসলোকেশন কম, ইন্টারাকশন কম হবে, ডিসলোকেশন তৈরি হবে না এক্সট্রা। স্ট্রেন হার্ডেনিং এর রেট আমাদের কম থাকবে, কারণ কি আমরা নিউ ডিসলোকেশন আমরা পাচ্ছি না, ঠিক না? আর যদি ইনকোহেরেন্ট হয় তাহলে স্ট্রেন হার্ডেনিং এর রেট কি হবে? বেশি হবে। কেন বেশি হবে? অনেক আমরা নিউ ডিসলোকেশন আমরা পাবো, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই গ্রাফটাতে যাই। আচ্ছা একটু মুছি। এইখানে আমরা যাই, এখানে একটা স্ট্রেস, একটা স্ট্রেন, একটা কার্ভ আছে, পিওর একটা অ্যালুমিনিয়ামের কার্ভ, অ্যালুমিনিয়ামের মধ্যে মনে করো কপার দেওয়া হলো, পিওর অ্যালুমিনিয়ামের স্ট্রেস হচ্ছে, আমরা স্ট্রেস স্ট্রেন যদি স্ট্রেস স্ট্রেন কার্ভ ড্র করি এরকম একটা হলো, সেইভাবে করে এইখানে করে আসলো, করে সে আস্তে আস্তে করে এরকম করে আমরা একটা কার্ভ পেলাম। এটা ছিল পিওর অবস্থাতে। তো পিওর যখন সে নাই, মনে করো তাকে সলিউশন করলাম, করে তাকে মনে করো আমরা সলিড সলিউশন শুধুমাত্র করলাম, হ্যাঁ সলিড সলিউশন কোনো ধরনের আমরা প্রেসিপিটেশন হার্ডেনিং করলাম না, সলিড সলিউশন করলাম, তখন তার কার্ভটা হচ্ছে, সরি আমার তখন সলিড সলিউশন যখন ছিল তার কার্ভটা হচ্ছে এরকম, কার্ভটা এখন এরকম হলো, তার মানে কি তার ইয়েল্ড পয়েন্টটা কোথায় পেলাম? এখানে। পিওর অ্যালুমিনিয়ামের তুলনায় তার ইয়েল্ড পয়েন্ট বাড়লো, বাড়ার পরে আলাদা করে ওরকম কোনো আমরা শুধুমাত্র সলিড সলিউশন যেটা আছে মোটামুটি স্ট্রেন হার্ডেনিংটা আমাদের অত বেশি না, আমরা শুধুমাত্র ওই যে আমাদের জানি কি আমাদের ওই যে পড়েছিলাম না, হ্যাঁ ওই যে সিমেট্রিক্যাল নন সিমেট্রিক্যাল এগুলোর কারণে, সাবস্টিটিউশনাল নাকি সলিড সলিউশন ইন্টারস্টিটিউশনাল, সেগুলোর কারণে তার কিছু স্ট্রেনথেনিং তার মধ্যে হবে, সেটার জন্য আমরা আমরা হায়ার একটা ইল পয়েন্টে পেলাম, আর বাকিটুকু আস্তে আস্তে এরকম করে একটা ফ্ল্যাট করে আমরা পেলাম। এটা হলো আমাদের মনে করো সলিড সলিউশনের জন্য আমরা একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ। এখন আমরা আস্তে আস্তে তাকে আমরা প্রেসিপিটেশন হার্ডেনিং করলাম। প্রেসিপিটেশন হার্ডেনিং করলে আমরা তিনটা ঘটনা করতে পারি। প্রেসিপিটেশন হার্ডেনিং করতে করতে থাকলে আমাদের তিনটা ঘটনা করতে পারে। তাহলে কি করতে পারে? আমাদের আস্তে আস্তে, এইটা হচ্ছে আমাদের আস্তে আস্তে আমরা যাচ্ছি, স্ট্রেট লাইনটা গেলে আমরা মনে করো এরকম করে একটা হলো, এখান থেকে দেখো এরকম করে একটা লাইন পেলাম, এটা প্রেসিপিটেশন হার্ডেনিং করলাম, আমরা জিপি জোন তৈরি করলাম, জিপি জোন তৈরি হলো। আরেকটা করলাম, আবার আমরা ওই হার্ডেনিংটা আমরা করলাম যেখানে আমরা জিপি জোন থেকে আমরা আস্তে আস্তে মনে করো জিপি জোনে থাকলে আমরা হার্ডনেসটাকে পিকড একটা পেলাম, এই আরেকটা পেলাম। আবার এখানে হচ্ছে ওভার এজড অবস্থাতে আমরা আরেকটা পেলাম। তিনটাতে ইয়েল্ড স্ট্রেস তিন রকম না? হ্যাঁ জি স্যার। ইয়েল্ড স্ট্রেস আমাদের তিন রকম ছিল। প্রথমে পিওর অবস্থাতে ছিল এটা, যখন আমরা তাকে ভিতরে সলিড দিলাম তখন এখানে চলে আসলো। এখন সলিড দেওয়ার পরে তাকে আমরা শুধুমাত্র সলিড সলিউশন হার্ডেনিং না করে, হ্যাঁ আমি তাকে প্রেসিপিটেশন হার্ডেনিং করলাম। প্রেসিপিটেশন হার্ডেনিং করলে আমাদের কি হলো, আমরা দেখো আমি তার ইয়েল্ড স্ট্রেস ম্যানিপুলেট করতেছি। ইয়েল্ড স্ট্রেস ম্যানিপুলেট করতেছি মানে কি, আমি ইয়েল্ড স্ট্রেস বাড়াতেও পারতেছি কমাতেও পারতেছি, একই সাথে আমাদের ইউটিএসও ভ্যালু আমরা বাড়াতে পারছি কমাতে পারছি, তাই না? ইউটিএসও আমরা ম্যানিপুলেট করতে পারছি। কিভাবে করলাম এখন সেটা আমাকে একটু বলো তো, কিভাবে করতে পারলাম? স্যার এখানে একটা কোশ্চেন আছে আমার, মানে ইয়েল স্ট্রিং এর সাথে কি ডিসলোকেশন মুভমেন্টের কোনো সম্পর্ক আছে? সবকিছুর সাথে সম্পর্ক আছে, বলতেছি আগে বলো।
আচ্ছা ঠিক আছে, আমরা একটা একটা করে যাই। আমরা মনে করো যদি ওভার এজিং করি, ওভার এজিং করলে কি হবে? স্যার পুরো ইনকোহেরেন্ট পার্টিকেল তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ইনকোহেরেন্ট পার্টিকেল তৈরি হলো, এবং দেখো ইএল ডিসটেন্স অনেক ড্রপ করলো। ইএল ডিসটেন্স কেন ড্রপ করলো? পার্টিকেল সাইজ বেশি বড় হয়ে গেলে তখন লুপিং এর জন্য স্ট্রেসটা কম লাগে। হ্যাঁ, মনে করো আমাদের সলিড থেকে আমাদের পার্টিকেল গুলো ওভার এজিং করা মানে কি, বড় বড় পার্টিকেল তৈরি করেছি, তাই না? বড় বড় পার্টিকেল তৈরি করা মানে কি, আমাদের সুপার স্যাচুরেটেড থেকে যেগুলো ছিল সেই পার্টিকেল গুলো তো সবই সলিড থেকে বের হয়ে, সলিড গুলো সবই সলিউশন থেকে বের হয়ে তারা পার্টিকেল তৈরি করে ফেললো, অনেক বেশি পার্টিকেল তারা তৈরি করে ফেললো। সরি, অনেক বেশি না, অনেকগুলো পার্টিকেল যেগুলো তৈরি হলো সেগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে। অনেক বড় বড় যদি হয়ে যায় তাহলে কি হচ্ছে, অনেক বড় বড় পার্টিকেল যখন আমাদের থাকবে তখন আমাদের পার্টিকেল গুলো কি করবে, ওগুলোকে আর ধরনের কাটিং হবে না। কাটিং না হয়ে কি হবে, আমাদেরকে তারা লুপিং করবে। পার্টিকেল গুলো যখন বড় বড় পার্টিকেল ছিল তাদের মাঝখানে ডিস্টেন্সও বেড়ে যাচ্ছে, তাই না? ডিস্টেন্স গুলো যখন বেড়ে যাচ্ছে তার মানে কি, পার্টিকেল ম্যাট্রিক্সের ভিতরে পার্টিকেলের কারণে যে অবস্টেকল যেটা আসতেছিল সেটা কি বেড়ে গেল না কমে গেল? মানে ডিসলোকেশন গুলো এখন আরো বেশি ফ্রি মুভ করতে পারবে না, কারণ তোমার কি ছিল, সলিউশনের ভিতরে যখন ডিসলোকেশন ছিল তখন কি ঘটবে, সে সিমেট্রিক্যাল বা অ্যাসিমেট্রিক্যাল কোন একটা স্ট্রেইনের মাধ্যমে যখন ইন্টারাকশন হবে বাধা পাবে, তাই না? বাধা পেলে কি হবে, তার রিয়েল স্ট্রেস বাড়বে। তুমি যখন সলিড বের করে নিয়ে আসলা তখন কি করবে, বাধাটা কি থাকবে আর ম্যাট্রিক্সের ভিতরে? বাধাটা কি থাকবে? থাকবে না। না স্যার। তার মানে কি, ওই সিমেট্রিক্যাল বা অ্যাসিমেট্রিক্যাল স্ট্রেনের কারণে যে ইন্টারাকশন সেটা কমে যাবে, তাই না? ইয়েস স্যার। ওইটা যদি কমে যায় তাহলে আমরা জানি কি আমাদের ইএল স্ট্রেস কমে যাবে না, যার জন্য আমাদের সলিউশনের জন্য যে পরিমাণ পেতাম তার থেকে এখন কমে গেল। বুঝে গেছে? এখন আমরা কি জানি, এইটুকু ক্লিয়ার হলো তো ইএল স্ট্রেস কেন কমে গেল? কারণ কি, ম্যাট্রিক্সের ভিতরে যে সলিডের কারণে যে পরিমাণ তার স্ট্রেংথেনিং তার আসার কথা, আমি সেই পরিমাণ স্ট্রেংথেনিংও তাকে আমি দিচ্ছি না, আমি তাকে কমাই দিচ্ছি। তাকে আমি বড় বড় পার্টিকেল তৈরি করে ফেলেছি। বড় বড় পার্টিকেল তৈরি করে ফেলে কি হবে, এখানে আমি দেখি, এখানে মনে করো আমাদের যদি পার্টিকেল গুলো ছিল এরকম করে, যদি প্রচুর পার্টিকেল থাকে, বড় পার্টিকেল যখন আমি তৈরি করে ফেলবো তখন কি হবে, এখানে একটা বড় বড় একটা পার্টিকেল তৈরি হবে। ডিসলোকেশন এইখানে যতটুকু বাধা পেত, ডিসলোকেশন যত বাধা পাবে ততই তো তার রিয়েল ডিসটেন্স বাড়বে, তাই না? যত বাধা পাবে তত তার রিয়েল ডিসটেন্স বাড়বে। এখন এইখানে সে যতগুলো বাধা পেত, এইখানে কি তত বাধা পাবে? এখানে বাধা পাবে হচ্ছে যে নির্দিষ্ট একটু জায়গাতে সে বাধা পাচ্ছে, তাই না? এছাড়া বাকি জায়গায় তো সে মুভমেন্ট করতেই পারছে। তাহলে আমাদের কি হলো, ইএল স্ট্রেস আমাদের সলিড সলিউশনের থেকেও ড্রপ করে গেল। এখন তাহলে এখানে কি ঘটবে, এখানে কাটিং ঘটবে না, কাটিং খুব অল্প ঘটবে। এখানে কি ঘটবে, লুপিং ঘটবে। লুপিং এখানে দেখো, এখন স্ট্রেন হার্ডেনিং এর রেট কি এখানে বেশি না কম? এইটার তুলনায় বেশি স্যার। এটা 1, এটা হলো স্ট্রেন হার্ডেনিং রেট কার বেশি? স্ট্রেন হার্ডেনিং রেট কোন কার্ভে বেশি, কোন প্লটে বেশি, 1 না 2? এটা হচ্ছে 1, 2 এ বেশি। আচ্ছা, আরেকজনের কাছে যাই, নাহিয়ান ইসলাম, রোল 14। স্ট্রেন হার্ডেনিং রেট 2 এ বেশি বললো তোমার এক ক্লাসমেট, তুমি কি এগ্রি করো? জি স্যার। কেন এগ্রি করো? স্যার ওখানে তো স্যার বেশি হবে না, মানে পার্টিকেল গুলো বড় হয়ে যাচ্ছে স্যার। এরকম বড় হয়ে গেলে বেশি কেন হবে? স্যার ফ্রিলি মুভ করতে পারবে একটু। ফ্রিলি মুভ করলে তোমার কি স্ট্রেস বাড়বে?
ফ্রিলি মুভ করলে তো স্ট্রেস কমবে। ও হ্যাঁ স্যার। ভুলে গেলেই হবে না, চিন্তা করে বলো। বুঝছো দাস? স্যার নাম্বার 2 তে স্ট্রেন হার্ডিং রেটটা বেশি। স্ট্রেন হার্ডেনিং এর রেটটা বেশি, কেন বেশি? স্যার এখানে তো মোর স্লিপ সিস্টেম বেশি অ্যাক্টিভেট হচ্ছে, আর ডিসলোকেশনটা এখানে মুভ করতে বাধা পাচ্ছে, মানে মোর ডিসলোকেশন যা আসছে। দেখেছি তা করে বলবো না, নিজের থেকে বলো। স্ট্রেন হার্ডেনিংটা বেশি কারণ কি? বড় পার্টিকেলের ভিতরে যখন যাবে তখন আমাদের কি ঘটবে? লুপিং ঘটবে, তাই না? ইয়েস স্যার। লুপিং যখন ঘটবে তার মানে কি? নাম্বার অফ ডিসলোকেশন আমি বাড়িয়ে দিচ্ছি, তাই না? নাম্বার অফ ডিসলোকেশন বেড়ে যাওয়া মানেই হচ্ছে আমাদের ডিসলোকেশনের মাল্টিপ্লিকেশন হওয়া, ডিসলোকেশনের ইন্টারাকশন হওয়া বেশি হওয়া। তাই অল্প স্ট্রেন হার্ডেনিং রেট বেড়ে যাবে মানে হচ্ছে অল্প স্ট্রেনিং এ স্ট্রেসের পরিমাণ বাড়তে থাকবে। তাই দেখো, যত আমি এখানে স্ট্রেনিং করছি এখানে কিন্তু স্ট্রেস বাড়ছে না, তাই স্ট্রেন হার্ডেনিং এর রেটটা কম। এখানে যত আমি অল্পটুকু স্ট্রেনিং এ আমার বেশি পরিমাণে স্ট্রেস বেড়ে যাচ্ছে, তাই এটা আমার স্ট্রেন হার্ডেনিং এর রেটটা আমার বেশি। কারণটা কি? যার জন্য আমাদের এই ইউটিএস টা অনেক বেড়ে যাচ্ছে। ইল্ড স্ট্রেস কমে গেছে কিন্তু ইউটিএস বেড়ে গেছে, কারণ কি? নাম্বার অফ ডিসলোকেশন বেড়ে গেছে। নাম্বার অফ ডিসলোকেশন বেড়ে গেছে মানে তাদের মাঝখানে ইন্টারাকশন আমাদের বেড়ে গেছে, রাইট? এখন আমরা ওভার এজ কন্ডিশনটা আমরা বুঝলাম, এটা আমাদের গেল। এখন আমাকে এই দুইটার মাঝে পার্থক্য করে দাও। এজ টু পিক, আচ্ছা প্রথমে এটা বাদ। এজ টু ফর্ম জিপি জোন, এখানে আমি দেখো হাইয়েস্ট ইয়েল্ড স্ট্রেস পাচ্ছি, ইয়েল্ড স্ট্রেসটা আমাদের হাইয়েস্ট হচ্ছে। তারপরে আমাদের স্ট্রেস একটু ড্রপ করে তারপরে আস্তে আস্তে একটা মোটামুটি একটা ইউটিএস পেলাম। কেন পেলাম এরকম ইউটিএস? সরি, আগে ইয়েল্ড স্ট্রেস কেন বাড়লো? এখানে হচ্ছে আমি যে এই জায়গায় হচ্ছে আমি জিপি জোন পর্যন্ত তৈরি করেছি, খুব অল্প পরিমাণ পর্যন্ত আমি অল্প টাইমটাকে আমি দিয়েছি। হ্যাঁ, শুধুমাত্র জিপি জোন আছে, আর কিছু নাই। ইয়েল্ড স্ট্রেস কেন বাড়লো? কাটিং করতে হবে পার্টিকেলের জন্য। হ্যাঁ, সাফায়াত না, সাফায়াত আজকে অনেক কিছু বলে ফেলেছে, সাফায়াতকে বাদ দিই। উৎসব বিন বাড়ি, আচ্ছা ওকে পাচ্ছি না, ও মনে হয় নাই। আতিক সাহা, রোল 50। জি স্যার। বলেন স্যার। স্যার বলতে পারতেছি না স্যার, মনে নাই। এসব কথা বললে আমি কিন্তু একবার 3 দিনের জন্য ক্লাস থেকে ব্যান করে দেবো। 3 দিন আমি ক্লাসে ব্যান করে রাখবো, কোনো ফালতু কথা বলবো না। মনে নেই মানে কি? আমি তো আজকে তো বলতেছি, এতক্ষণ ধরে কথা বলতেছি। স্ট্রেট আমি একদম 3 দিনের জন্য ক্লাস থেকে ব্যান করে রাখবো। হ্যাঁ, মোহাম্মদ তারিফ। ইয়েস স্যার। হ্যাঁ বলো, কি কারণে এখানে ইএলডি স্ট্রেসটা বেশি হতে পারে? বললাম তো শুধুমাত্র জিপি জোন তৈরি হচ্ছে, ইএলডি স্ট্রেস কেন বেশি হবে? স্যার জিপি জোন যখন তৈরি হয় তখন হচ্ছে মানে লুপিং না হয়ে কাটিং হয়। কাটিং এর জন্য হচ্ছে আমাদের স্যার স্ট্রেস বেশি লাগে, নরমালি শেয়ার স্ট্রেস। হ্যাঁ, এবং কাটিং এর সংখ্যা অনেক বেশি হবে, কারণ কি? জিপি জোন মানে হচ্ছে ছোট ছোট অ্যাটমের ক্লাস্টার। তার মানে কি পুরো মাইক্রোস্ট্রাকচার প্রচুর অনেক বেশি পরিমাণে থাকবে, সে মানে ডিসলোকেশনটা মুভ করতে বারবার বাধা পাবে, তাই না? জি স্যার। সেজন্য কি হচ্ছে, আমাদের ইয়েল্ড স্ট্রেসটা আমাদের বেড়ে যাচ্ছে। ইয়েল্ড স্ট্রেস মানে কি? ওই বাধাটাকে যতটুকু পর্যন্ত সে ওই না ঢুকতে দিবে পার্টিকুলার ভিতরে, ততটুকু পর্যন্ত তো আমার ইয়েল্ড স্ট্রেসটা বাড়তে থাকবে, তাই না? ডিফর্মেশন হচ্ছে না। তো ওই বাধাটা যখনই সে দিচ্ছে, সে ফার্দার ডিফর্মেশনকে বাড়াইছে। সেজন্য আমাদেরকে কি হবে, এখন কি হবে, আস্তে আস্তে যত আমাদের কাটিং হতে থাকবে তত কি হবে, আমাদেরকে স্ট্রেসটাকে আমাদের আস্তে আস্তে কমে থাকবে। কারণ একবার যখন ভিতরে চলে যাবে, সে খুব অল্প পরিমাণে করে কিন্তু আমাদের থাকতেছে, অল্প পরিমাণ, কিন্তু খুব অল্প পরিমাণ ডিস্টেন্স তাকে ট্রাভেল করতে হচ্ছে, তাই না? তার মানে এখানে আমাদের স্ট্রেন হার্ডেনিং এর রেট আমাদের বাড়বে না, কারণ নতুন পরিমাণে ডিসলোকেশন আমাদের তৈরি হবে না। আবার মুভমেন্ট যখন করতে থাকবে, মুভমেন্ট করার সময় কি হবে, তখন এই ডিসলোকেশন গুলো বাড়লো না, কিন্তু ডিসলোকেশন গুলো আমাদের কি হবে, ইন্টারাকশন হয়ে তারা আস্তে আস্তে কিছুটা আমাদের সেখানে অ্যানাহিলেট করতে পারে, মানে একে অপরকে পারফেক্ট প্লেন তৈরি করতে পারে। তো আলটিমেটলি আমাদের কিছুটা এখানে আমাদের স্ট্রেন ড্রপ হলো, হয়ে আমাদের আলটিমেটলি সে ইউটিএস আমাদের বাড়বে, কিন্তু অল্প স্ট্রেন হার্ডেনিং রেট থাকবে, সে আমাদের বাড়বে। এখন এজ টু পিক হার্ডনেসটা কি ছিল?
সেমি কোহেরেন্ট। হ্যাঁ, সেমি কোহেরেন্ট হতে পারে এখানে, বা কিছু সেমি কোহেরেন্ট তো থাকবে, কিছু কোহেরেন্ট থাকবে। হ্যাঁ, তো মানে একটা মিক্সচার হতে পারে কিছু। যখন আমাদের পিক হার্ডনেসটা তৈরি হবে তখন কি হচ্ছে, আমাদের কোহেরেন্টও থাকবে, কিছু সেমি কোহেরেন্টও আমাদের থাকবে। কিন্তু যদি সেমি আরো বেশি সময় ধরে করি তাহলে সেমি কোহেরেন্ট ওগুলো সবকিছু মিলে আমাদের কোহেরেন্ট গুলো সেমি কোহেরেন্ট হয়ে কোহেরেন্ট হয়ে যাবে। তাহলে আমাদের যখন আমাদের এজ টু পিক হার্ডনেস করলাম, পিক হার্ডনেস পর্যন্ত করলাম, তখন আমাদের কি হচ্ছে, ইয়েল্ড স্ট্রেস আমাদের আর থাকলো না। কারণ কি, পার্টিকেলের সাইজ গুলো আস্তে আস্তে বড় হতে থাকলো, ইয়েল্ড স্ট্রেস ড্রপ করলো। যেহেতু লুপিং এর পরিমাণ আস্তে আস্তে সেমি কোহেরেন্ট হলো, মানে কি পার্টিকেল সাইজ বড় হবে, মানে আস্তে আস্তে লুপিং বাড়তে থাকবে, ডিসলোকেশনের সংখ্যা বাড়তে থাকবে, স্ট্রেন হার্ডেনিং এর রেট বাড়তে থাকবে। ফলে আমাদের এখানে আমাদের ইউটিএস আমাদেরকে বেড়ে যাবে। তো এইটুকু পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা একটু সামারিটা একবার একটু পড়ি। সামারিটা পড়ি। স্যার আমার গ্রাফ নিয়ে আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার ইয়েটা মানে এইচ টু পিক হার্ডনেস এ তো ওভার এইচের সেম পরিমাণ লুপিং হবে না। না, হবে না। সো ওটার স্ট্রেন হার্ডেনিংটা একটু কম হওয়ার কথা না? মানে গ্রাফটা একটু ফ্ল্যাট হবে কি এর চেয়ে, মানে ওভার এইচের চেয়ে ওটা কি আর একটু ফ্ল্যাট হবে মানে কম্পারেটিভ? মনে করো স্ট্রেন হার্ডেনিং এর রেট এইটারও বেশি, এইটারও বেশি। কারণ এখানে মনে করো এইটার সাথে তুমি যদি কম্পেয়ার করো তাহলে তোমার হ্যাঁ এইটাকে যদি বলি 1, এইটাকে যদি বলি 2, স্ট্রেন হার্ডেনিং এর রেট তার কম হবে, এইটার তুলনায় কম হবে। মানে এই যে 1 এর তুলনায় এটাই বলছিলাম যে একটু ফ্ল্যাট হবে কি মানে কম্পারেটিভ তুলনায় কম হবে। কিন্তু ভ্যালু ওয়াইজ যদি চিন্তা করি, ভ্যালু ওয়াইজ এটা অনেক উপরে থাকবে, কিন্তু স্ট্রেন হার্ডেনিং হচ্ছে এটা তুলনামূলকভাবে আমার ফ্ল্যাট থাকবে, এইটা স্লোপটা একটু ফ্ল্যাট হবে। হ্যাঁ হ্যাঁ, 1 এর তুলনায় ফ্ল্যাট থাকবে। এখন সামারিতে আমরা যদি একটু যাই, আমরা একটু আগের পেজগুলোতে যাই। সামারি হচ্ছে ফাইন পার্টিকেলস ব্যারিয়ার টু ডিসলোকেশন মুভমেন্ট। ফাইন আমরা জানি, যদি তারা পেনিট্রেবল হয়, পেনিট্রেবল হওয়া মানে কি তারা সফট হয়, হ্যাঁ, থ্রু হুইচ ডিসলোকেশনস ক্যান অনলি মুভ করতে পারে। তাহলে সফট হলে তাহলে তারা ডিসলোকেশন হচ্ছে মুভ করতে পারবে। এটা কি লিখছি, ভুল লিখছি তো স্যার। ইমপেনিট্রেবল লেখা স্যার, পেনিট্রেবল না স্যার এটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি। যদি আমাদের ইমপেনিট্রেবল হয় মানে তারা হার্ড হয়, তাহলে তারা ডিসলোকেশন শুধুমাত্র কি করবে, লুপ তৈরি করে মুভ করবে, লুপ তৈরি করে মুভ করবে। হ্যাঁ, শোনা যাচ্ছে? আমার কোনো কারণে হঠাৎ করে ইন্টারনেট ড্রপ করেছিল। শুনতে হচ্ছে এখন আমার কথা? জি স্যার, শোনা যাইতেছে। হঠাৎ করে ভুলে গেছিল। আচ্ছা, হার্ড হলে লুপ তৈরি করবে, লুপ তৈরি করলে আমরা এক্সপেক্ট করব ইউটিএস টা সাধারণত বাড়বে। ইউটিএস টা বাড়বে কারণ কি, স্ট্রেন হার্ডেনিং রেটটা বেড়ে যাবে। স্ট্রেন হার্ডেনিং রেট বেড়ে গেলে ইউটিএস টা বেড়ে যাবে। তারপর হচ্ছে যদি এটা গেল একটা কন্ডিশন। এছাড়া পার্টিকেল যদি কোহেরেন্ট পার্টিকেল হয়, কোহেরেন্ট মানে যখন তারা ছোট থাকবে, ফাইন পার্টিকেল, এই কথাটা আসলে এখানে আনাটাই ভুল হচ্ছে, এখানে একটা কনফিউশন তৈরি করছে। ফাইন পার্টিকেলস ভেরিয়েট টু ডিসলোকেশন মুভমেন্ট, যদি তারা কোহেরেন্ট হয় এটুকু ইগনোর করে দাও। যদি তারা কোহেরেন্ট পার্টিকেলস হয়, ডিসলোকেশন ক্যান কাট শিয়ার, তাহলে হচ্ছে যেটা হচ্ছে ম্যাট্রিক্সের ভিতরে যে স্ট্রেসে তারা শেয়ার করতে পারতো তার থেকে বেশি স্ট্রেসে লাগবে, তাহলে তারা কাট করে যাবে। যদি ওই স্ট্রেস তাকে দেই তাহলে কাট করে যাবে। স্ট্রেস দেবো মানে কি, তার রিয়েল স্ট্রেস আমাকে বেড়ে যাবে, তাই না? ফাইন পার্টিকেলস কোহেরেন্ট হলো তারা ডিসলোকেশন শেয়ার করে পার্টিকেলের ভিতর দিয়ে মুভ করতে পারবে, কিন্তু সেটার জন্য তার রিয়েল রেস্টেন্স ভ্যালু আমাদের বাড়বে। কেন বাড়বে? কারণ ম্যাট্রিক্সের ভিতর দিয়ে অলরেডি ডিসলোকেশন মুভ করছিল, সেইখানে আমাদের করেসপন্ডিং রিয়েল রেস্টেন্স তার লাগে 200। সেই যখন একটা পার্টিকেল জিপি জোনের মধ্যে আসলো,
সেই জিপি জোনের ভিতর দিয়ে কাট করতে গেলেও কিছু হলেও তো তাকে স্ট্রেস দিতে হবে, বেশি লাগবে না, কারণ একটু হলেও তো সে ডিফারেন্ট কন্ডিশন। এই যে তার যে ইন্টারফেসটা তো ডিফারেন্ট, তো এইখানে যখন সে যাবে তার স্ট্রেস তাকে বাড়াতে হবে। তো কারণ এইটা যখন হবে তখন কি হবে, বেশি স্ট্রেস দেওয়া মানে কি, ডিফর্মেশন কন্টিনিউ করতে গেলে যদি আমার বেশি স্ট্রেস লাগে তাহলে আমাদের কি হবে, আলটিমেটলি আমাদের ইয়েল্ড স্ট্রেসের পরিমাণ আমাদের কি হবে, মনে হবে যে শুরুতে আমাকে বেশি পরিমাণে আমাদেরকে স্ট্রেস তাকে দিতে হচ্ছে। ডিসলোকেশন ফাইন হলো ফাইন সফট কোহেরেন্ট পার্টিকেলের ভিতর দিয়ে শেয়ার করে তারা চলে গেল। যখন চলে গেল পার্টিকেলের কি হলো, পার্টিকেল সেক্টরের পরিমাণ স্টেপ, মনে করো একটা এটা ছিল, যখন সে কাটবে তার মানে কি এইটা এদিকে একটু বেড়ে গেল, তার মানে কি পার্টিকেলের একটা স্টেপ যেটা বেড়ে গেল, তার মানে সারফেস এরিয়া অফ দ্য পার্টিকেল আমাদের বেড়ে গেল। তার মানে কি করসপন্ডিং যে সারফেস এরিয়া বেড়ে গেলে করসপন্ডিং সারফেস এনার্জি আমাদের বেড়ে গেল। সারফেস এনার্জি যদি বেড়ে যায় তাহলে এটা আমাদের কি হলো, এই যে এই সারফেস এনার্জিটা যে বাড়লো সেইটা আমাদের আসবে থেকে আমাদের করসপন্ডিং যে একটা এক্সটার্নাল স্ট্রেস দিতে হবে, মানে করসপন্ডিং স্ট্রেস আমাদেরকে বাড়তে হলো, যেই বাড়ার কারণে আমাদের আলটিমেটলি আমরা বেশি পরিমাণে আমাদের স্ট্রেস আমরা বাড়তে পারলো। তার মানে কি ফাইন পার্টিকেলস ডিসলোকেশন মুভমেন্টকে বাধা দিবে। ডিসলোকেশন মুভমেন্টকে বাধা দেওয়া মানে হচ্ছে সে আমাদেরকে কাট করে যায়, তাকে বেশি স্ট্রেস তাকে দিতে হবে। বেশি স্ট্রেস যদি সে পায় তাহলে সে ভিতরে ইন্টারফেস এনার্জিটাকে সে ব্যারিয়ারটাকে ইগনোর করে সে ভিতরে গেল। ভিতরে যাওয়ার পরে যখন সে কাট করলো তখন কি হবে, যখন সে কাট করলে কি হলো, তার গ্রেন বাউন্ডারি এরিয়া পার্টিকেলের সারফেস এরিয়াটা বেড়ে গেলে তার সারফেস এনার্জি বেড়ে গেলে সেই সারফেস এনার্জিটাকে অ্যাকোমোডেট করলো আমাদেরকে, যদি আমাদের স্ট্রেসের পরিমাণ আমরা তাকে একটু সে বেশি পরিমাণ কন্ট্রিবিউট করে দিই। এইভাবে করে করে লিটল কন্ট্রিবিউশন, অনেক বেশি পরিমাণে পার্টিকেল থাকার জন্য এটা ওভারঅল কন্ট্রিবিউশনটা আমাদের অনেক বেশি দেখা যাবে। এইখানে আমাদের যে স্লিপ ব্যান্ড যেটা তৈরি হবে, স্লিপ গুলো যখন বারবার একই জায়গাতে তারা অ্যাকুমুলেট হবে, যেহেতু তারা ট্রাভেল করতে পারছে, তারা বারবার অ্যাকুমুলেটেড হবে পার্টিকেলের আশেপাশে বা গ্রেন বাউন্ডারিতে। ওখানে যখন হবে, যদিও তাদের স্ট্রেন হার্ডেনিং এর ইফেক্ট কম, যেহেতু নাম্বার অফ ডিসপ্লেসমেন্ট বাড়ছে না, স্লিপ ব্যান্ডগুলো কোর্স হবে, কারণ অনেকগুলো স্লিপ আমাদের এক জায়গাতে এসে জড়ো হবে, তাই আমাদের স্লিপের কন্ট্রিবিউশন আমাদের অনেক বেশি হবে। এই যে পার্টিকেল গুলো নির্দিষ্ট কিছু জায়গাতে তারা অ্যাকুমুলেট হবে, তাই স্লিপ গুলো মনে হবে যেন তারা এক জায়গাতে বেশি আছে, তাই হবে আমাদের তাই স্লিপ গুলো আমাদেরকে মোটা মোটা দেখা যাবে। এখন যদি ডিসলোকেশন বাইপাসের মাধ্যমে যদি এটা করতো, তাহলে ডিসলোকেশন গুলো কি হলো, ডিসলোকেশন আমাদের বাইপাস করে চলে গেল, তারা আস্তে আস্তে গ্লাইড করে করে তারা তৈরি করতে থাকবে। এখন আমাদেরকে একটা ব্যাক স্ট্রেস তারা তৈরি হয়। ব্যাক স্ট্রেস কিভাবে তৈরি হয় সেটা আমরা যাবো না, সেটা আমরা বাদ দিই, সেটা আমাদের জানা দরকার নেই। লুপ গুলো একটা ব্যাক স্ট্রেস দিবে ডিসলোকেশন সোর্স, যেটা ডিসলোকেশন সোর্স গুলো কি, ওই যে ফ্র্যাঙ্ক রিড সোর্স যেটা ছিল বা ক্রস লিপের সোর্স যেগুলো ছিল সেটা, এইগুলোকে ওভারকাম করতে হলে which has to be overcome for further gliding। যদি আমাদের স্লিপ কন্টিনিউ করতে হয়, স্লিপ আমরা গ্লাইডের মাধ্যমে কন্টিনিউ করতে হবে, যে আমাদের সোর্সের উপর একটা ব্যাক স্ট্রেস থাকবে, সেই ব্যাক স্ট্রেসটাকে আমরা তৈরি করব। ব্যাক স্ট্রেসটা যেটা হচ্ছে এই ইনকোহেরেন্ট গুলোকে ব্যাক স্ট্রেসটাকে, আচ্ছা ব্যাক স্ট্রেসের কথা বাদ দিই, নাম্বার অফ ডিসলোকেশন বাড়বে, তাই হচ্ছে ডিসলোকেশন ইন্টারাকশন বাড়বে। ডিসলোকেশন ইন্টারাকশন বাড়ার জন্য স্ট্রেন হার্ডেনিং এর পরিমাণ আমরা পাবো। ব্যাক স্ট্রেস কথাটা আমরা ভুলে যাই, আমরা পাবো। তাহলে হচ্ছে আমাদের এইভাবে করে যদি আমাদের বাড়ে, তাহলে হচ্ছে আমাদের স্ট্রেন হার্ডেনিং বাড়বে। স্ট্রেন হার্ডেনিং বাড়বে মানে কি, আমাদের ইউটিএস এর পরিমাণ আমাদের বেড়ে যাবে। মনে করো সলিড সলিউশন হার্ডেনিং এ ইউটিএস যতটুকু বাড়ে, আমাদের যদি স্ট্রেন হার্ডেনিং এর রেট বেড়ে যায়, তার মানে কি স্লোপটা বেশি হবে, তাহলে আমাদের ইউটিএসটা আমাদেরকে সে তুলনায় অনেক বেশি আমাদের বড় হবে। সেই কারণে আমরা ডিফারেন্ট ইয়েল্ড স্ট্রেস পাচ্ছি, ডিফারেন্ট ইউটিএস পাচ্ছি। ইয়েল্ড স্ট্রেসটা বাড়ছে এই কারণে,
প্রথমে আমাদেরকে কৌশিক যেটা চলছিল, আমাদের একটা কনফিউশন তৈরি হতে পারে, আমাদের ইয়েল্ড স্ট্রেস তো আসবে হচ্ছে ইনিশিয়াল ডিফর্মেশন থেকে, তাই না? ডিফর্মেশন ইনিশিয়ালি তৈরি হতে হলে কি হবে, ডিসলোকেশন গুলো মনে করো রেডি হচ্ছে, আমরা মুভ করব, কিন্তু এত পরিমাণে আমাদের জিপি জোন থাকবে, জিপি জোন গুলোকে সে ডিসলোকেশনের ইনিশিয়াল মুভমেন্টকে সে বাধা দিবে। ইনিশিয়াল মুভমেন্টকে যদি সে বাধা দেয়, জিপি জোন গুলো নাম্বার বেশি থাকার কারণে বাধাগুলো যদিও ছোট বাধা, কিন্তু যদি 10⁸ এর বাধা যা 10⁻³ বাধা তো আর তা না, 10⁸ এর বাধা ডিসলোকেশনের ইনিশিয়াল মুভমেন্টটাকে বাধা দেবে, কারণ ডিসলোকেশন গুলো পিনিং হয়ে থাকবে, পিন হয়ে থাকবে, আলপিন দিয়ে আটকানো থাকবে, সলিড গুলোর সাথে সে বা এগুলো আটকে থাকবে। এগুলোকে মুভ করাতে হলে আমাকে এক্সট্রা পরিমাণ এনার্জি খরচ করতে হবে, ঠিক আছে? সেই কারণে ইয়েল্ড স্ট্রেসটাও বাড়বে কম্পেয়ার টু অন্য যে কোনো কন্ডিশন। যখনই তুমি জিপি জোনের সংখ্যা কমায় দিবা, একটু বেশি হিট দাও, সাথে সাথে জিপি জোন 1 এর জায়গায় জিপি জোন 2 করলা, বা একটু ইনকোহেরেন্ট পার্টিকেল তৈরি করা শুরু করলা, ডিসলোকেশন পার্টিকেলের সংখ্যা 10⁸ এর জায়গায় মনে করো 10⁶ এ নেমে আসলো, তাই আমার ইয়েল্ড স্ট্রেসও ড্রপ করলো। আমি যদি আরো বেশি সময় ধরে করি 10⁻³ তে নামায় আনলাম, তাই আমার ইয়েল্ড স্ট্রেসও আরো ড্রপ করলো, ঠিক আছে? কৌশিক ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ইয়েল্ড স্ট্রেস এবং ইউটিএস দুটা গুলাই ফেলবা না। ইউটিএসটা আমার কেন বাড়তেছে? ইউটিএসটা লুপিং হইতেছে তো পরে। যত বেশি আমার লুপিং হবে তত বেশি পরিমাণে আমাদের কি হলো, যত বেশি আমাদের লুপিং হবে তত আমাদের ইয়েল্ড স্ট্রেন হার্ডেনিং এর রেট তত বেশি হবে, তত আমাদের কি হবে, আমাদের ইউটিএস তত বাড়বে কম্পেয়ার টু ইয়েল্ড স্ট্রেস। এই যে করেসপন্ডিং যারটার সাথে তারটা তুলনা করো, বাড়বে। আবার এইটার তুলনায় এগুলোর ইউটিএস বেশি কেন? এটা লাস্ট করে আজকে শেষ করে দিচ্ছি। ইউটিএস এইটার থেকে মানে এইটার থেকে এটাতে বেশি কেন? দেখো আমি এই যে যেটাকে আমি হাইয়েস্ট ইয়েল্ড স্ট্রেন্থ পেলাম সেটার ইউটিএস দেখো কি হচ্ছে, আর যেটাতে আমি কম পাচ্ছি সেটার ইউটিএস দেখো সেখানে আমাদের বেশি পাচ্ছি। কেন বেশি পাচ্ছি? পরেরটাই তো স্যার লুপিং হয়ে বাড়তেছে ডিসলোকেশন, তো ওইটার মধ্যে তো স্যার মানে ডিসলোকেশনটা একটা ইকুইলিব্রিয়ামের কন্ডিশনের মতো আর কি। ওই যে আমরা পিক দেখলাম না, মানে কি পিক মানে ওখানে আমাদের কাটিংও হচ্ছে লুপিংও হচ্ছে, ঠিক আছে? পার্টিকেল আমরা ইয়েল্ড স্ট্রেস এখানে আমাদের ভ্যালু কম ছিল, কারণ কি আমাদের ওই যে নাম্বার ডেনসিটি অফ জিপি জোন আমাদের কমে গেল, কিন্তু জিপি জোন তো আছে। আমাদের স্ট্রেন হার্ডেনিংও আমাদেরকে ওই কিছু লুপিং থেকে আমাদের কিছু স্ট্রেন হার্ডেনিংও আমরা পাবো, কারণ কি আমাদের ইয়েল্ড স্ট্রেস বাড়লো, আমাদের আস্তে আস্তে আমাদের স্ট্রেন্থ বাড়বে, কারণ হচ্ছে আমাদের এখানে কিছুটা আমাদের ওই যে ইনকোহেরেন্ট বা সেমি কোহেরেন্ট থেকে কিছু পার্টিকেল থাকবে, সেইখানে থেকে আমরা কিছু ইউটিএস পাবো, তার ফলে আমাদের এখানে ইউটিএস আমরা সেজন্য বাড়বে। তার মানে আমাদের কন্ট্রিবিউশন ফ্রম জিপি জোন এন্ড ফ্রম হচ্ছে কিছু আমাদের ইন্টারমিডিয়েট পার্টিকেল থেকে আমরা পাবো, সেখান থেকে আমাদের এই আমাদের হার্ডনেসটা সবচেয়ে বেশি আমরা এখানে পাবো। ইউটিএস বেশি থাকা মানে হার্ডনেসও বেশি। আর যদি আমরা ডেফরমেশনকে বাড়াতে চাই, আমি খালি জিপি জোন রাখার চেষ্টা করব, মানে আমি আস্তে আস্তে তার স্ট্রেনটাকে আমি আলটিমেটলি কমায় ফেলতেছি আর কি। জিপি জোনের থেকে যখন অন্য কিছু জিপি জোন থেকে যখন বেশি যখন আমরা করব তখন হচ্ছে আমরা স্ট্রেনটাকে ড্রপ করব। এটুকু ক্লিয়ার হয়েছে? ডোপিং যদি হয় তাহলে স্ট্রেন হার্ডেনিং বেশি হবে, ইউটিএস বাড়বে। কাটিং শিয়ার হয়, যত বেশি কাটিং শিয়ার হবে তত আমাদের ইয়েল্ড স্ট্রেস বেটার হবে, ঠিক আছে? স্ট্রেন হার্ডেনিং এর রেট বাড়ছে কারণ কি, নাম্বার অফ ডিসলোকেশন বেড়ে যাচ্ছে,
লুপিং এর কারণে। লুপিং মানে বেশি মানে তোমার যত বেশি আমাদের পার্টিকেল বাড়বে, সরি লুপিং বেশি মানে হচ্ছে তত বেশি ডিসকাশন বাড়বে, তাই স্ট্রেন হার্ডেনিং এর রেটও বাড়বে। কোহেরেন্ট পার্টিকেল যদি হয় মানে সফট পার্টিকেল যদি হয়, পার্টিকেলগুলো অনেক ছোট সাইজের হবে এবং এগুলো মেনলি জিপি জোন থাকবে, স্ট্রেন হার্ডেনিং এ তারা খুব ইফেক্টিভ হবে। ঠিক আছে, আমাদের ইফেক্টিভ হবে কারণটা কি, আমাদের প্রত্যেকটা জিপি জোনের ইলাস্টিক স্ট্রেন ফিল্ড থাকবে ইন্টারফেসে। ইলাস্টিক স্ট্রেন ফিল্ড, প্রতিটা ইন্ডিভিজুয়াল ইলাস্টিক স্ট্রেন ফিল্ডের ভ্যালু কম হতে পারে, কিন্তু তার নাম্বার বেশি থাকাতে তার টোটাল সামে যে সে বাধাটা অনেক বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে, তাই আমাদের রিয়েল রেসিস বাড়বে। সেমি কোহেরেন্ট মানে হচ্ছে তারা স্টিল হচ্ছে স্মল পার্টিকেল, স্ট্রেনথেনিং এ তারা অনেক বেশি, তারা তখনও তারা ইফেক্টিভ। ইনকোহেরেন্ট পার্টিকেল মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম পার্টিকেল, লার্জ পার্টিকেল, তারা স্ট্রেন হার্ডেনিং এর জন্য ইফেক্টিভ, কিন্তু স্ট্রেনথেনিং ইয়েল্ড স্ট্রেসের জন্য তারা ইফেক্টিভ না। ডিউরিং এজিং এর সময় কি হচ্ছে, পার্টিকেল সাইজ আস্তে আস্তে বাড়তে থাকবে। পার্টিকেল সাইজ বড় হতে থাকবে মানে হচ্ছে আমাদেরকে অনেক বেশি কাটিং এর জন্য বেশি কাজ করতে হবে। তাহলে কাটিং আসলে আমাদেরকে কাটিং অলসো ইনক্রিজেস সারফেস এরিয়া অফ দ্য পার্টিকেল, টোটাল স্ট্রেস আমাদেরকে আলটিমেটলি বাড়তে থাকবে। কাটিং তৈরি হওয়ার পরে আমাদের স্ট্রেস আস্তে আস্তে আমাদের বাড়তে থাকলো। কাটিং হচ্ছে স্ট্রেস আমাদেরকে বাড়তে থাকবে। ঠিক আছে, কাটিং হবে স্ট্রেস বাড়তে থাকবে, কিন্তু আস্তে আস্তে যত আমরা এজিং করব পার্টিকেলের ভলিউম ফ্র্যাকশন বাড়তে থাকবে, কারণ কি সলিড থেকে পার্টিকেল বের হয়ে এসে এসে প্রেসিপিটেট তৈরি করতে থাকবে, ফলে পার্টিকেলের ভলিউম ফ্র্যাকশন বাড়তে থাকবে। টোটাল নাম্বার অফ অ্যাটমস আমাদের একটা ম্যাটেরিয়াল ফিক্সড, কিন্তু পার্টিকেলের ভলিউম ফ্র্যাকশন বাড়তে থাকবে, কারণ কি সলিড গুলো সলিউশন থেকে বের হয়ে তারা প্রেসিপিটেট তৈরি করতে থাকবে। ফলে হচ্ছে পার্টিকেল যত ভলিউম ফ্র্যাকশন বাড়তে থাকবে, পার্টিকেল গুলো পোর্সনিং হতে থাকবে, যেটা হচ্ছে অস্টওয়াল্ড ডিপেন্ডিং এর মেথডের মাধ্যমে। পার্টিকেলের মাঝখানে ডিসটেন্স তত বাড়তে থাকবে, তাহলে হচ্ছে কি এই ঘটনাটা ঘটিত করতে থাকবে, তত পার্টিকেলের লুপিং তত আমাদের ফেভার হবে, কাটিং তত কম হবে, পার্টিকেলের লুপিং তত বেশি হবে। লুপিং কি হবে, লুপিং আমাদেরকে ইনকোহেরেন্ট বা সেমি কোহেরেন্ট বা লার্জ পার্টিকেলের মাধ্যমে যে আমাদের ইন্টারাকশন করবে সেটাকে বলছে, ফলে আমাদের রিয়েল স্ট্রেস না হয়ে আমাদের স্ট্রেন হার্ডেনিং এর রেট বাড়তে থাকবে। কাটিং হবে, লুপিং হবে হচ্ছে সবসময় ইনকোহেরেন্ট বা লার্জ পার্টিকেল বা সেমি কোহেরেন্ট পার্টিকেলে, কাটিং হবে সবসময় সফট পার্টিকেলে, কোহেরেন্ট পার্টিকেলে। যদি কোহেরেন্ট পার্টিকেল হয়, স্মল সারফেস এনার্জি, লার্জ মিসফিট এনার্জি, ইফেক্টিভ ব্যারিয়ার এন্ড অ্যালাউ কাটিং। কোহেরেন্সি যত লুজ করতে থাকবো, ইনকোহেরেন্সি তত বাড়তে থাকবে, সারফেস এনার্জি তত বাড়তে থাকবে, মিসফিটের স্ট্রেন্থ তত কমতে থাকবে, কারণ কি ডিসলোকেশন তৈরি হবে। ডিসলোকেশন তৈরি হওয়া মানে কি, একটা পার্টিকেলের ইন্টারফেসে যে পরিমাণ এনার্জি ছিল সে এই ডিসলোকেশন তৈরি করে সেটাকে সে অ্যাকোমোডেট করতে থাকবে, ফলে হচ্ছে আমাদের ইফেক্টিভ তাহলে আমাদের কি হবে, মিসফিট স্ট্রেন্থ কমতে থাকবে, সে ওই কাটিং আর যাবে না। আলটিমেটলি এই বড় পার্টিকেল গুলো হচ্ছে আমাদের লুপিং এর জন্য আমাদের তত সাহায্য করবে। তাহলে আজকে তাহলে এখানে শেষ করি, ঠিক আছে? সি ইউ টুমরো। তো তোমরা এখন লিভ নিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।